ওয়েলকাম স্টুডেন্টস টু ব্রাইট এডুটেক। তো আজকে আমরা শুরু করব ইন্ডিয়ান ইকোনমি, আর চ্যাপ্টারের নাম হলো স্টেট অফ ইন্ডিয়ান ইকোনমি অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স। এই চ্যাপ্টারের যে টার্গেটটা এটাই হলো যে ইন্ডিয়ান ইকোনমি কি সিচুয়েশন ছিল বা কি কি কন্ডিশনস ছিল অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, যখন ব্রিটিশার্সরা ইন্ডিয়া ছেড়ে চলে যায়। ঠিক আছে, ওই টাইমে ইন্ডিয়ান ইকোনমির কন্ডিশন কী ছিল, বেসিক্যালি এটা নিয়েই ডিসকাশন। ঠিক আছে, তো মানে ইন্ডিপেন্ডেন্স হওয়ার ঠিক আগে পর্যন্ত ব্রিটিশার্সরা যে ইন্ডিয়ান ইকোনমিতে ছিল তখন কি ইন্ডিয়ান ইকোনমির কন্ডিশন। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইন্ডিয়ান ইকোনমি। সো আমরা জানি যে ইকোনমি কি। ইকোনমি বেসিক্যালি আ সিস্টেম, system. So system of what? System which reveals various types of economic activities. Okay, তো what is economy? Basically simply যদি ইকোনমি বলি তাহলে কি হয়, ইকোনমি বেসিক্যালি একটা সিস্টেম যেটার ভিতর কি হয়, ইকোনমিক অ্যাক্টিভিটিস করা হয়। ঠিক আছে, ওই সিস্টেমের অ্যাকর্ডিংলি ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়। তো ইন্ডিয়ান ইকোনমি কি? ইন্ডিয়ান ইকোনমি হলো যে সিস্টেমটা, ঠিক আছে, ইন্ডিয়াতে স্প্রেড হওয়া। ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি বেসিক্যালি আ সিস্টেম হুইচ ইজ স্প্রেড ওভার ইন্ডিয়া। ওকে, থ্রু আউট ইন্ডিয়া, আর ওই সিস্টেমের আন্ডারেই ইন্ডিয়ানস ডু ইকোনমিক অ্যাক্টিভিটিস। ওকে, সো ইকোনমিক অ্যাক্টিভিটিস বেসিক্যালি ইকোনমি ইজ বেসিক্যালি আ সিস্টেম যেখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়। আর ইন্ডিয়ান ইকোনমি মানে ওই ইন্ডিয়া যে আছে, ঠিক আছে, ওই ইন্ডিয়ার যে সিস্টেমটা রিভিল করে ইকোনমিক অ্যাক্টিভিটিসের, তো ওইটাই হলো গিয়ে ইন্ডিয়ান ইকোনমি। তো বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমি একটা স্ট্রাকচার, একটা ফ্রেমওয়ার্ক, একটা লেআউট বলা যেতে পারে, যেটার ভিতর বা যেটা আমাদেরকে পরিষ্কার করে বলে দেয় যে ইন্ডিয়ার ভিতর, ঠিক আছে, কি ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, ওই সিস্টেমটা বলে দেয়। তো এটা ইন্ডিয়ার জন্য, তার জন্য দিস ইজ ইন্ডিয়ান ইকোনমি। সো হোয়াট ইজ ইন্ডিয়ান ইকোনমি? The Indian economy consists all production units or institutions such as farms. এখানে ফার্মস বলতে হলো গিয়ে এগ্রিকালচারাল ফার্মস দুই রকম থাকে, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল ফার্ম আর একটা হলো এগ্রিকালচারাল ফার্ম। ঠিক আছে, এগ্রিকালচারাল ফার্ম বেসিক্যালি FARM আর এগ্রিকালচারাল ফার্ম হলো FIRM। ঠিক আছে, তো এখানে হলো গিয়ে যে প্রোডাকশন ইউনিটস or institutions such as farms, factories, workshops, mines, railways, hospitals, etc., which provide employment to its people on one hand and produce a variety of goods and services required by them regularly on the other. ঠিক আছে, তো কি হয়, ইন্ডিয়ান ইকোনমি বেসিক্যালি একটা সিস্টেম যেটার ভিতর ভেরিয়াস ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, মেইনলি প্রোডাকশন। ঠিক আছে, মেইনলি প্রোডাকশন অ্যাক্টিভিটি। ঠিক আছে, প্রোডাকশন অ্যাক্টিভিটি ফার্ম সেক্টরে, তারপরে আদার্স ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, সার্ভিস সেক্টরেও আছে। ঠিক আছে, যেখানে প্রোডাকশন অ্যাক্টিভিটিস হয়। এক সাইডে কি হয়, প্রোডাকশন অ্যাক্টিভিটিস হওয়ার জন্য ওরা জব ক্রিয়েট করতে পারে। আদার সাইডে কি হয়, ওরা ভেরিয়াস টাইপস অফ গুডস অ্যান্ড সার্ভিস যেটা সোসাইটির জন্য রিকোয়ার্ড, ঠিক আছে, ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করে। ঠিক আছে, তো এইটা হলো গিয়ে ইন্ডিয়ান ইকোনমি। আর ইন্ডিয়ান ইকোনমির ভিতর এই ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে, মেইনলি প্রোডাকশন। তো প্রোডাকশনের এক সাইডে কি হয়, প্রোডাকশন হওয়ার জন্য তুমি মানুষ হায়ার করবে, জব ক্রিয়েশন হয়। আরেক সাইডে প্রোডাকশন করবে তো গুডস অ্যান্ড সার্ভিসেস, ভেরিয়াস টাইপস অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করবে। তো তার জন্য মানুষের নিডস ফুল হয়। ঠিক আছে, তো নিডস ফুলফিলমেন্ট হয়, তো তার জন্য দিস ইজ দ্য ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, তো এটা ইন্ডিয়ার জন্য, তার জন্য দিস সিস্টেম ইজ মেন্ট ফর ইন্ডিয়া। তো ইন্ডিয়ান ইকোনমি। So next, Indian economy may be broadly classified into three and broad sectors, namely primary, secondary and tertiary. তো কি বলা আছে যে ইন্ডিয়ান ইকোনমি, যে এন্টায়ার হোল ইকোনমি, যে প্রোডাকশন সেক্টরটা আছে, ঠিক আছে, আমরা কি জানি যে ইন্ডিয়ান ইকোনমির ভিতর যে প্রোডাকশন সেক্টরটা আছে, ফার্ম সেক্টর,
ঠিক আছে, প্রোডাকশন সেক্টরটা আছে, ওই ফার্ম সেক্টরকে 3টা ব্রড ক্যাটাগরিতে ডিভাইড করা হয়, ঠিক আছে, ভাগ করা হয়। তো একটা কি প্রাইমারি, সেকেন্ড ইজ সেকেন্ডারি, ঠিক আছে, সেকেন্ডারি, অ্যান্ড থার্ড ইজ টার্সিয়ারি। ওকে, টার্সিয়ারি, এই 3টা হলো গিয়ে আমার ইন্ডিয়ান ইকোনমির যে প্রোডাকশন সেক্টরটা আছে, প্রডিউসিং সেক্টরটা আছে, যেটা ইন্ডিয়ান ইকোনমির ভিতরে হয়ে থাকে, ওই প্রডিউসিং সেক্টরটাকে 3টা ডিভাইড করা যায়। তো প্রাইমারি সেক্টর বেসিক্যালি এগ্রিকালচার অ্যান্ড দোজ অ্যালাইড অ্যাক্টিভিটিস যেগুলো ভিলেজেস, রুরাল এরিয়াসে হয়ে থাকে। সেকেন্ডারি সেক্টর বেসিক্যালি ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, ইন্ডাস্ট্রিজ বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অ্যান্ড টার্সিয়ারি বেসিক্যালি সার্ভিস সেক্টর। তো এখানে সার্ভিস সেক্টর বলতে কি হয়, সার্ভিস সেক্টর বেসিক্যালি ব্যাংক, ইন্স্যুরেন্স, রেস্টুরেন্ট, হসপিটালস, ঠিক আছে, যে সার্ভিস প্রোভাইড করে যে সেক্টর, তো সার্ভিস সেক্টর। তো এই 3টা সেক্টর ব্রডলি কি হয়, পুরো ইন্ডিয়ান ইকোনমিটাকে ডিভাইড করেছে, স্পেশালি ফর প্রডিউসিং সেক্টর, ঠিক আছে। ইন্ডিয়ান ইকোনমির ভিতর যে প্রোডাকশন অ্যাক্টিভিটিস হয়, তো ওই প্রোডাকশন অ্যাক্টিভিটিস, ওই প্রডিউসিং সেক্টরকে 3টা পার্টে ডিভাইড করা হয়। প্রাইমারি ইজ এগ্রিকালচার, সেকেন্ডারি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ঠিক আছে, আর টার্সিয়ারি হলো সার্ভিস সেক্টর। তো এগ্রিকালচার বোঝা যায়, ইন্ডাস্ট্রিজও বোঝা যায়, সার্ভিসটা কি, সার্ভিস সেক্টর বেসিক্যালি রেস্টুরেন্ট সার্ভিসেস, দেন ব্যাংকিং সার্ভিসেস, হসপিটালস, ঠিক আছে, সার্ভিস রিলেটেড, যেখানে গুডস প্রডিউস হচ্ছে না কিন্তু সার্ভিস প্রডিউস হচ্ছে, সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। তো এইটা হলো ইন্ডিয়ান ইকোনমির স্ট্রাকচার। নেক্সট মুভ অন টু, সো তারপরে হলো গিয়ে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিয়ান ইকোনমির কী কী ক্যারেক্টারিস্টিক্স ছিল ওই ইন্ডিপেন্ডেন্সের টাইমে, মানে যখন ব্রিটিশরা ঠিক ছেড়ে যায়, ঠিক আছে, ব্রিটিশরা ইন্ডিয়াকে ছাড়ে, ঠিক আছে, ঠিক ইন্ডিপেন্ডেন্সের টাইমে ইন্ডিয়ান ইকোনমির সিচুয়েশন কী ছিল, বা ওর ফিচার্স মানে ওর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী ছিল, মানে কী কী ক্যারেক্টার্স ওর মধ্যে ছিল ওই সময়, কোন সময় ব্রিটিশরা যখন ছেড়ে দেয় ইন্ডিয়াকে, ওই টাইমটায়, ঠিক ওই টাইমটায়, ঠিক আছে। তো দেখে নেই, প্রথম কি, ফার্স্ট ইজ সেমি ফিউডাল ইকোনমি। সেমি ফিউডাল ইকোনমি, আচ্ছা, যখন ব্রিটিশরা ছাড়ে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট হয় ইন্ডিয়া, ঠিক ওই টাইমটাতে, ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি বেসিক্যালি ওর স্ট্রাকচার ছিল সেমি ফিউডাল। তখন সেমি ফিউডাল কি, সেমি ফিউডাল বেসিক্যালি বুঝতে হবে, সেমি ফিউডাল বেসিক্যালি দুটো পার্টের ব্লেন্ডিং, দুটো পার্ট মিক্সড হয়ে সেমি ফিউডাল হয়। তো ওই দুটো পার্ট কি, ফার্স্ট পার্ট হলো গিয়ে ফিউডালিজম, অ্যান্ড সেকেন্ড পার্ট ক্যাপিটালিজম। তো আগে বুঝে নিই ফিউডালিজম আর ক্যাপিটালিজম কি। এই ফিউডালিজম ক্যাপিটালিজম বুঝে নিলেই বুঝতে পারবে যে সেমি ফিউডালিজম বা সেমি ফিউডাল ইকোনমি কি হয়, ঠিক আছে। তো ফিউডালিজম কি, ফিউডালিজম হলো, দেখো, বিফোর ব্রিটিশার্স, ঠিক আছে, ব্রিটিশরা আসার আগে পর্যন্ত, ঠিক আছে, ব্রিটিশরা যখন আসে তার আগে পর্যন্ত কি ছিল, ইন্ডিয়াতে কমপ্লিটলি ফিউডালিজম ছিল। ফিউডালিজম হলো এমন ইকোনমিক স্ট্রাকচার, শুধু ইকোনমিক না, পুরা একদম একটা ইন্ডিয়ার পুরো সোশিয়াল, কালচারাল, ইকোনমি, পলিটিক্যাল সব ধরনের স্ট্রাকচার, ঠিক আছে, ডিপেন্ড করে বেসিক্যালি অন ল্যান্ড সিস্টেমের উপর, কমপ্লিটলি ল্যান্ডের উপর। ল্যান্ড ডিসাইড করে যে তোমার সোসাইটিতে স্ট্যাটাস কি, ল্যান্ড ডিসাইড করে যে তুমি ইকোনমিক্যালি কতটা সাউন্ড, কতটা ভালো ফাইন্যান্সিয়ালি আর ইকোনমিক্যালি, ঠিক আছে। তো তোমার পজিশন, তোমার স্ট্যাটাস সোশিয়ালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি সব দিক দিয়ে, কালচারাল, ঠিক আছে, অ্যাক্টিভিটিস যেগুলো হয়, ঠিক আছে, সব কিছুর স্ট্যাটাস, পজিশন, সিচুয়েশন ল্যান্ডের সাথে কানেক্টেড, ঠিক আছে। আর ল্যান্ডই হলো গিয়ে প্রাইমারি ফোর্স, ল্যান্ডটাই হলো গিয়ে আসল জিনিস ছিল ওই সময়, ঠিক আছে। তো হয় কি ফিউডালিজমে, শুনে নেই, ফিউডালিজমে বেসিক্যালি কি হয়, কিং যে থাকে, ঠিক আছে, ওর আন্ডারে পুরো ল্যান্ডটা থাকে, কিন্তু কিং তো পুরো এত একটা বড় এরিয়াকে উনি নিজে কাল্টিভেট করতে পারবেন না, নিজে এটা থেকে কোনো ভ্যালিউ ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে। তো ওই যে কিং হয়, উনি কি করেন, অনেক মানুষদের মধ্যে, ঠিক আছে, ওইটাকে ডিস্ট্রিবিউট করে দেন ওই ল্যান্ডটাকে, ঠিক আছে। কিং কি করে, ল্যান্ডটাকে ডিস্ট্রিবিউট করে দেয় অনেকজন মানুষের মধ্যে, ঠিক আছে, ওদেরকে বলে ফিউডাল লর্ড, ঠিক আছে, ওদেরকে বলে ফিউডাল লর্ড, ঠিক আছে। বেসিক্যালি আমরা বলতে পারি একদম কমন সেন্সে জমিনদার, ঠিক আছে। তো কিং কি করে, ওই যে
ল্যান্ডটাকে ও ডিস্ট্রিবিউট করে দেয়, কারণ উনি তো নিজে গিয়ে কাল্টিভেট করতে পারবে না এত বড় ল্যান্ডকে। তো উনি কি করেন, ওই মানে পুরো ল্যান্ডটাকে ডিভাইড করে ওরা ফিউডাল লর্ড, ধরে নাও জমিনদার, ঠিক আছে, ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন ল্যান্ডটাকে, ঠিক আছে। তারপরে কি হয়, জমিনদার বা ওই যে ফিউডাল লর্ড ওনারা কিন্তু গিয়ে ডাইরেক্টলি, ঠিক আছে, ফিল্ডে নেমে, ঠিক আছে, ওই জায়গাটা বা ফিল্ডে নেমে গিয়ে নিজেরা কোনো কাল্টিভেশন করেন না, নিজেরা কোনো চাষ বা কোনো কৃষির কাজ, ঠিক আছে, এই ধরনের কাল্টিভেশন অ্যাক্টিভিটিস ওনারা ডাইরেক্টলি করেন না। ওনারা কি করেন, ফার্মার্স বা যে যে যারা মানে টিল করবে, ঠিক আছে, টিলার্স, ঠিক আছে, মানে যারা চাষ করবে, ঠিক আছে, মাটিটাকে খুদাই করা এইসব, তারপরে যে বীজগুলো লাগানো, ঠিক আছে, ওই ধরনের কাজগুলো কিন্তু যদিও ল্যান্ডটা জমিনদারদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু ওনারা ডাইরেক্টলি গিয়ে করেন না। ওনারা কি করেন, যারা ফার্মার্স আছে ওদেরকে হায়ার করেন মানুষ, স্পেশালি টিলার্স, ঠিক আছে, টিলার্স যারা টিল করে, ল্যান্ডটাকে টিল করে, ঠিক আছে, তো টিলার্স ওদেরকে হায়ার করেন, ঠিক আছে। তো তারপরে কি হয়, জমিনদারসরা ওদেরকে হায়ার করে, ঠিক আছে। তো এইটা হলো গিয়ে একদম মানে সিম্পল সেন্সে এটা ছিল ফিউডালিজম, ঠিক আছে। তো এইটাকে বলে ফিউডালিজম, যেখানে কি হয়, কিং ওর ল্যান্ডকে ডিস্ট্রিবিউট করে দেয় জমিনদারদের মধ্যে। এখন জমিনদার ওই ল্যান্ডগুলোকে ডাইরেক্টলি ওরা কাল্টিভেট করে না, ওরা টিলার্সদেরকে হায়ার করে, ফার্মার্সদেরকে হায়ার করে, যারা কি হয় ওদের ক্যারেক্টারিস্টিক্স খুব পুয়ার থাকে, ওরা পড়াশোনা কম জানে, এই ক্যারেক্টারিস্টিক্সই ছিল, ঠিক আছে, পড়াশোনা জানেই না, ঠিক আছে, এরকম ক্যারেক্টারিস্টিক্স ওদের ছিল। তো ওই টিলার্সগুলোকে জমিনদার হায়ার করে ওই যে ল্যান্ডগুলো ছিল ওদেরকে কাল্টিভেট করাতো, ঠিক আছে। তারপরে ডিফারেন্ট যে ফুড গ্রেনস আছে, ক্রপস আছে, ঠিক আছে, ওইগুলোকে প্রডিউস হতো। প্রডিউস হওয়ার পর কি হতো, টিলার্সরা যা প্রডিউস করলো, ঠিক আছে, টিলার্সরা যা প্রডিউস করলো ওইটা থেকে কি হতো, ওই যে জমিনদার, ঠিক আছে, পুরো দিয়ে দিতে হতো। একটা স্মল পার্ট কি করতো, জমিনদার টিলার্সদেরকে দিত, যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে আর কাজ করতে পারে ওদের জন্য, আর বাকি বেশিরভাগ 90% ওরাই নিয়ে নিত, ঠিক আছে, জমিনদাররা নিয়ে নিত। আর জমিনদাররা কি করতো, এটা কিংদেরকে ট্যাক্স হিসাবে দিতে হতো। তো এটাই ছিল ফিউডালিজম। তো আরেকবার দেখে নেই ইন শর্ট। তো ফিউডালিজমে কি ছিল, ফিউডালিজমে মেইন যে আসল জিনিসটা ছিল, যেটা সব কিছু ডিসাইড করতো, তোমার ইকোনমিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল মেইন ড্রাইভেন ফোর্স কি যেটা ছিল, ঠিক আছে, চাবিকাঠি যার উপর ছিল, এটা ছিল ল্যান্ড। এখন ফিউডালিজমে কি হয়, সবার আগে ছিল কিং, ঠিক আছে। তো কিং কি করতো, ওই ল্যান্ডটাকে ডিস্ট্রিবিউট করে দিত ফিউডাল লর্ড, ঠিক আছে, ওদেরকে বলে ফিউডাল লর্ড। তো আমাদের যে মানে একদম কমন সেন্সে ওদেরকে বলা হয়, মানে একদম কমন ভাষায় যেটা, ঠিক আছে, সাধারণ ভাষায় জমিনদার, ঠিক আছে, জমিনদার বলা হতো, ঠিক আছে। ওই জমিনদার কি করতো, ফিউডাল লর্ড বা জমিনদার, যে ওই জমিনদার কি করতো, ওরা কি করতো, টিলার্স হায়ার করতো, ঠিক আছে, টিলার্স হায়ার করতো বা ফার্মার্স যারা, ঠিক আছে, ফার্মার্স যারা হায়ার করতো, করে কি করতো, প্রডিউস হতো। এখন যা প্রডিউস হলো, ঠিক আছে, ফার্মার্স যা প্রডিউস করলো ওইটা কাকে দিতে হতো, জমিনদারকে, ঠিক আছে। টিলার্স যা প্রডিউস করলো এটা কাকে দিতে হতো, জমিনদারকে পুরোপুরি দিয়ে দিতে হতো। একটা ছোট্ট পোর্শন ওরা রাখতে পারতো নিজের জন্য, যাতে ওরা নিজে সার্ভাইভ করতে পারে কিছু খেয়ে। আর জমিনদার কি করতো, এটা কিংকে ওইটার একটা পার্ট, ঠিক আছে, ওর প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, কতটা প্রোডাকশন করেছো, ঠিক আছে, ওইটার একটা পার্ট কিংকে ট্যাক্স দিতে হতো, ঠিক আছে, খাজনা, ঠিক আছে, ট্যাক্স দিতে হতো কিংকে। তো কিং, জমিনদার, টিলার্স, আর প্রোডাকশনটা ডিস্ট্রিবিউট করার সময় টিলার্স থেকে যেত জমিনদার থেকে এটা ট্যাক্স হিসাবে কিংয়ের কাছে যেত। তো এই ছিল ফিউডাল সিস্টেম। ব্রিটিশরা আসার পর কি করেছে, কিংয়ের উপর ওদেরকে নিজেকে বসিয়ে দিয়েছে ব্রিটিশরা আসার পর, ঠিক আছে, ব্রিটিশার্সরা আসার পর কিংয়ের উপর ওরা, ঠিক আছে। তো আগে কি ছিল, কিং ছিল ফিউডাল লর্ড, তারপরে টিলার্স। এখন কি ছিল, যা প্রোডাকশন হলো টিলার্সরা দিত জমিনদারকে, জমিনদাররা ট্যাক্স হিসাবে দিত কিংকে। এখন কিং থেকে ব্রিটিশার্সরা আবার ট্যাক্স হায়ার করতো, ঠিক আছে। তো আগে সবার উপর কিং ছিল, ব্রিটিশ আসার পর ব্রিটিশ গভর্নমেন্ট হয়ে গেছিল কিংয়েরও উপর, ঠিক আছে। এখান থেকে এখানে যেত, এখান থেকে ট্যাক্স হিসাবে এখানে যেত, এতটুকু ছিল। ব্রিটিশ আসার পর এখান থেকে এখানে যেতে হতো। তো এইটা ছিল ফিউডালিজম, ঠিক আছে, কমপ্লিট ফিউডালিজম। এখন হলো ক্যাপিটালিজম। কি ক্যাপিটালিজম হলো গিয়ে একদম সহজ, যেখানে ইন্ডাস্ট্রি, এখানে দেখো পুরো ল্যান্ড, কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর নাই,
ঠিক আছে, ল্যান্ড থেকে যা প্রডিউস হতো পুরো একদম র ফর্মে এটা যাচ্ছে, কোনো যে আম থেকে জুস হয়ে যাওয়া, ঠিক আছে, এই ধরনের কোনো ইন্ডাস্ট্রিজ ছিল না, হলেও এটা ঘরে হাউস হোল্ড লেভেলে হয়েছে, কিন্তু এটা কি ইন্ডাস্ট্রিজ বনে হয় নাই। ঠিক আছে, তো কি হতো, ক্যাপিটালিজম বেসিক্যালি এসছে যখন ব্রিটিশার্সরা এসে এক সাইডে তো ল্যান্ডকে ওরা এইভাবে ক্যাপচার করে ল্যান্ড থেকে ট্যাক্স নিত, আদার সাইডে ওরা কি করলো, ইন্ডাস্ট্রি সেট আপ করতে লাগলো। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রি একটা সাইডে শুরু হলো। তো কমপ্লিট ফিউডালিজম হলো যেখানে ক্যাপিটালিজম ছিল না, এইভাবে ল্যান্ডটাই মেইন ছিল আর এইভাবেই ট্যাক্স সিস্টেম চলতো, এটা ছিল কমপ্লিট ফিউডালিজম। আর ক্যাপিটালিজম হলো যেখানে ইন্ডাস্ট্রিজ আছে, ঠিক আছে, ল্যান্ড না, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিজ আর দ্য মেইন ড্রাইভিং ফোর্স। কি যেটা ছিল, ঠিক আছে, এটা ক্যাপিটালিজমে ইন্ডাস্ট্রিজ থাকতো। এখন হলো সেমি ফিউডালিজমটা কি, সেমি ফিউডালিজম বেসিক্যালি মিক্সচার অফ বোথ, ফিউডালিজম আর ক্যাপিটালিজম দুইটাই একসাথে কোএক্সিস্ট করে, ঠিক আছে, দুটোই একসাথে একই ইকোনমির ভিতর, একই সিস্টেমের ভিতর, দুটোর ব্লেন্ডিং। ঠিক আছে, ফিউডালিজমও আছে সাম পার্টে, ক্যাপিটালিজমও আছে সাম পার্টে। তো এটা ছিল সেমি ফিউডালিজম। তো টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, যখন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একদম মানে কাছে চলে এসেছিল, ওই টাইমে ইকোনমি বেসিক্যালি সেমি ফিউডাল ছিল, কমপ্লিটলি ফিউডাল ছিল না। ঠিক আছে, সেমি ফিউডাল হয়ে গেছিল কারণ ব্রিটিশার্সরা এসে আস্তে আস্তে ক্যাপিটালিজমও সেট আপ করা শুরু করেছিল। তো এটা ছিল স্টোরি। তো ইন্ডিয়ান ইকোনমি ওই টাইমে সেমি ফিউডালিজম ছিল, বিকজ ফিউডালিজমের সাথে সাথে ওরা ক্যাপিটালিজমও সেট আপ করা শুরু করেছিল। তো এখন আমরা ঘুরে যাই। ঠিক আছে, তো সেমি ফিউডালিজম, তো দেখো, at the time of independence, two aspects of the Indian economy were observed. On one hand, there existed feudalism in its agriculture sector. এক সাইডে কি ছিল, agriculture sector ছিল, while on the other, modern industries were established, particularly since the middle of the 19th century, and this promoted capitalism. ঠিক আছে, তো এক সাইডে কি ছিল, এক সাইডে ছিল ওই টাইম অফ ইন্ডিপেন্ডেন্সের সময় দেখা গেছে যে এক সাইডে ছিল কমপ্লিট ফিউডালিজম ইন এগ্রিকালচারাল সেক্টর, কিন্তু আদার পার্টে কি হয়েছিল, ঠিক আছে, 19th যে মানে মিডিল থেকে, ঠিক আছে, মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি থেকে কি দেখা গেছে, আস্তে আস্তে ইন্ডাস্ট্রি সেট আপ হলো আর ক্যাপিটালিজম ফিউডালিজমের সঙ্গে আস্তে আস্তে ব্লেন্ডিং হওয়া শুরু হলো, তার জন্য এটাকে বলে সেমি ফিউডাল। ঠিক আছে, তো এটা ছিল ইন্ডিয়ান ইকোনমিক স্ট্রাকচার। দেন তো অলরেডি আমরা জানি ফিউডালিজম কি। তো ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর আন্ডার পার্মানেন্ট অর টেম্পোরারি জমিনদারি সেটেলমেন্টস, ঠিক আছে, দ্য ব্রিটিশার্স কনফার্ড অন দ্য ফর্মার রেন্ট কালেক্টার্স দ্য রাইটস অফ ওনারশিপ ইন ল্যান্ড। ঠিক আছে, তো দে ইউজ টু কালেক্ট ল্যান্ড রেভিনিউ ফ্রম দ্য ফার্মার্স অ্যাকর্ডিং টু দেয়ার ওন উইল। ঠিক আছে, ওরা কি করতো, ল্যান্ড থেকে রেভিনিউ, তো মানে ওই ট্যাক্স কালেক্ট করতো। ঠিক আছে, ইন দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম ল্যান্ড রেভিনিউ হ্যাড বিন ফিক্সড পার্মানেন্টলি। Under temporary settlements, land revenue was fixed for a period of 20 to 40 years. তো সেটেলমেন্ট যে ছিল, ওই যে কিং যে ল্যান্ড যে ডিস্ট্রিবিউট করে দিত, এটা দুই রকম ছিল। হয়তো জমিনদারকে পুরোপুরি লাইফ টাইমের জন্য ওই ল্যান্ডের দায়িত্ব দেওয়া হয়ে গেছে, আর একটা হলো টেম্পোরারি সিস্টেম, যেখানে দায়িত্বটা 20 to 40 ইয়ার্সের জন্য দেওয়া হয়, এরপর চেঞ্জ হতে পারে বা আবার রিনিউ করা হতে পারে, এরকম কিছু হতো, কিন্তু পার্মানেন্টলি একবারে দেওয়া হয়নি। ঠিক আছে, 20 to 40 ইয়ার্সের ভিতর কোনো একটা ডিউরেশনের জন্য দেওয়া হতো। তো দুইটা সিস্টেম ছিল জমিনদারির, একটা হলো পার্মানেন্ট আর একটা হলো টেম্পোরারি। ঠিক আছে, তো ব্রিটিশার্সরা এসে কি করলো, যে ডিলার্সরা কি করতো, জমিনদারকে দিত, জমিনদারটা ওইটা থেকে কি করতো, ট্যাক্স দিত কিংকে, আর ওই ট্যাক্স থেকে ব্রিটিশার্সরা রেভিনিউ কালেক্ট করতো। ঠিক আছে, দেন সো ক্যাপিটালিজম কি দেখেছি, ইন্ডাস্ট্রিয়াল সেট আপ থাকে। তো ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ফরেন ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রাইজ হ্যাড ডাইরেক্টলি প্রমোটেড ক্যাপিটালিজম, বিকজ কি হয়েছিল ওই সময় ব্রিটিশার্সরা এসে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি সেট আপ করা শুরু করেছিল। সিন্স দ্য মিডিল অফ দ্য 19th century, the growing trends towards a market economy had also helped in the development of Indian capitalistic sector. ঠিক আছে, মার্কেট ইকোনমি স্ট্রাকচার আস্তে আস্তে ফলো করা শুরু হয়েছে, তার মানেই তো ক্যাপিটালিজম। ঠিক আছে, তো আস্তে আস্তে মার্কেট ইকোনমি যেটা, ওই স্ট্রাকচারটা এক্সপান্ড হলো, ইন্ডাস্ট্রিজ আসলো, মার্কেটে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল গুডসগুলোকে সেল করা, এই ধরনের সেন্স আস্তে আস্তে মানুষের মধ্যে আসা শুরু হয়েছিল, তো ওইগুলোকে বলে মার্কেট ইকোনমির স্ট্রাকচার। তো ক্যাপিটালিজম আস্তে আস্তে ওইখান থেকে শুরু হয়েছিল মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি মানে হলো গিয়ে 19th সেঞ্চুরি কি, 19th সেঞ্চুরি হলো 1800 থেকে
1899, এই ডিউরেশন হলো 19th সেঞ্চুরি। মিডিল অফ দ্য মানে 1800 এর পর, সরি, মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি হলো গিয়ে 1849 এর আশেপাশে, ঠিক আছে, এটা হলো তার মিডিল। তো ওই টাইমে, ঠিক আছে, 1849, 50 ওই সময়ে। সো একটা গেল সেমি ফিউডালিজম, তারপরে কি স্ট্যাগনেন্ট ইকোনমি। এখন স্ট্যাগনেন্ট ইকোনমি কি? এখন তো দেখলাম যে ইকোনমি স্ট্রাকচার কি ছিল, সেমি ফিউডাল, দুটোই ছিল, ফিউডাল আর ক্যাপিটালিজম। এখন হলো স্ট্যাগনেন্ট ইকোনমি। এই ফিচারটার মানে কি? স্ট্যাগনেন্ট ইকোনমি মানে হলো যেখানে গ্রোথ অলমোস্ট জিরো, সিচুয়েশন একই জায়গায় আটকা পড়ে রয়েছে, ঠিক আছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই, এটাকে বলে স্ট্যাগনেন্ট। তো স্ট্যাগনেন্ট ইকোনমি মানে যে ইকোনমিতে গ্রোথ একদম থেমে রয়েছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই, ঠিক আছে। তো ডিউরিং দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, তো কি ছিল যে ইন্ডিয়ান ইকোনমির যে ইকোনমিক গ্রোথ রেট ছিল অলমোস্ট জিরোর সমান ছিল, মানে 1 to 2 এরকম ছিল, ঠিক আছে, অলমোস্ট নায়ের সমান গ্রোথ ছিল, ইমপ্রুভমেন্ট ছিল না। তো তার জন্য এটা স্ট্যাগনেন্ট ইকোনমি। ওকে, তো স্ট্যাগনেন্ট মানে যেখানে গ্রোথ ইজ অলমোস্ট জিরো, যাও আছে তা নেগলিজিবল, এটাকে বলে স্ট্যাগনেন্ট। আর স্ট্যাগনেন্ট ইকোনমি মানে যেখানে ইকোনমিক গ্রোথ রেটটা, ঠিক আছে, ইমপ্রুভমেন্টের যে সিচুয়েশনটা, এটা অলমোস্ট নেগলিজিবল, নায়ের সমান। So see, during the British rule, the economy was stagnant. A stagnant economy is one which is growing at a very low rate. The colonial government never made any sincere effort to estimate India's national per capita income. ঠিক আছে, তো ইন্ডিয়ান ইকোনমিতে কি ছিল যে কলোনিয়াল গভর্নমেন্ট, ব্রিটিশ যে ছিল, ব্রিটিশার্সরা, ওরা কি করতো, ইন্ডিয়ান ইকোনমিকে শুধু নিজের ইকোনমি, ইংল্যান্ডের ইকোনমিকে ইমপ্রুভ করার জন্য আমাদের ইকোনমিকে ইউজ করেছে, শুধু আমাদের ইকোনমির ইমপ্রুভমেন্টের কথা কখনো ভাবে নেই। যা করে গেছে, ঠিক আছে, এতটাই করেছে, ততটুকুই করেছে যতটুকু ওদের ইংল্যান্ডের ইকোনমির গ্রোয়িং এর জন্য, ঠিক আছে, ইংল্যান্ডের ইকোনমিক গ্রোথের জন্য যতটা সাপোর্টিভ, এতটাই করেছে, এর চেয়ে বেশি ওরা কখনো খেয়াল করে নাই। এখন হলো গিয়ে যে এখন গ্রোথ কতটা হয়েছে তার জন্য ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা বা পার ক্যাপিটা ইনকাম ক্যালকুলেট করা ইম্পর্টেন্ট, কিন্তু কোনো ব্রিটিশ গভর্নমেন্ট কখনো ট্রাই করেনি, চেষ্টা করেনি ন্যাশনাল ইনকাম বা পার ক্যাপিটা ইনকাম ক্যালকুলেট করা আর গ্রোথ হচ্ছে কিনা না এইসব দেখা। তো তার জন্য গ্রোথ দেখাও হয়নি আর এটাকে অ্যানালাইজও করা হয়নি, এটার সিচুয়েশনকে ইমপ্রুভ করার জন্য কখনো চিন্তা করা হয়নি, সবসময় এক্সপ্লয়েট করা হয়েছে, ঠিক আছে, শোষণ করা হয়েছে। So the first estimates of the national income were provided by দাদাভাই নওরোজি। তো ফার্স্ট যে করেছেন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন উনি ছিলেন দাদাভাই নওরোজি। কখন করেছেন? ফর 1867 to 68, 1867 to 68 এই টাইম, ওই এক বছরের জন্য উনি ফার্স্ট টাইম ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করেছেন। অ্যাকর্ডিং টু হিম দ্য ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম ইন দিস ইয়ার ওয়ার rupees 340 crore and rupees 20 per annum respectively. তো ন্যাশনাল ইনকাম ছিল 340 crore, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম। আর ওই বছরই মানে 67 থেকে 68 ওই এক বছরের সময়ে, ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম কি ছিল? rupees 20, মানে পার অ্যানাম মানে অ্যানুয়াল, পুরো বছরের জন্য 20 ছিল পার ক্যাপিটা ইনকাম, ঠিক আছে। পার ক্যাপিটা ইনকাম মানে পার পার্সন কতটা ইনকাম পড়ছে, ঠিক আছে, এটা ছিল পার ক্যাপিটা ইনকাম 20 rupees অ্যানুয়ালি, মানে পার অ্যানাম পার ইয়ার। আর ওই বছর 340 crore ছিল ন্যাশনাল ইনকাম। তারপরে নওরোজির পরেও অনেকজনেই ক্যালকুলেট করার চেষ্টা করেছেন, ওনারা হলেন উইলিয়াম ডিগবি, ফিনলে, দেন শিরাজ, তারপরে ভিকে আর.ভি. রাও, আর.সি. দেসাই ওয়ার অ্যামাং দ্য নোটেবল এস্টিমেটার্স। তো উনারাও পরে আরও আছেন, ঠিক আছে, উনারাও পরে ট্রাই করেছেন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা, আর ক্যালকুলেট করেছেনও ডিফারেন্ট মেথড ইউজ করে। Most studies suggest that the country's growth of real output during the first half of the 20th century was less than 2%. The growth in per capita income or output per year was just 0.5%. তো সিচুয়েশন এই ইনফরমেশন থেকেই বোঝা যাচ্ছে যে ইকোনমি কত স্লোলি গ্রো করছিল, ঠিক আছে। আজকের ডেটে যেখানে গভর্নমেন্ট টার্গেট করে 7 to 8% গ্রোথ রেট, ওই জায়গায় ওই সময় ইকোনমিক গ্রোথ রেট 2%ও ছিল না, লেস দেন 2%, ঠিক আছে, লেস দেন 2% ছিল, মানে 2ও টাচ করতো না ন্যাশনাল ইনকাম। আর পার ক্যাপিটা ইনকাম তো 0.5%ও ছিল না, 0.5%ও
ছিল না, ঠিক আছে। তো মানে 1%ও ছিল না পার ক্যাপিটা ইনকামের গ্রোথ, আর টোটাল ন্যাশনাল ইনকাম যেটা এটা 2%-এরও বেশি গ্রো করে নাই কখনো, মানে একদম নায়ের সমান, এত স্লোলি, ঠিক আছে। 2% গ্রোথ আর 0.5% গ্রোথ ইট ইজ অলমোস্ট নেগলিজিবল, ঠিক আছে। তো তার জন্য এটাকে স্ট্যাগনেন্ট ইকোনমি বলা যেত, এই ডেটা দেখেই বোঝা যায়। তারপরে নেক্সট হলো গিয়ে ইন্ডিয়ান ইকোনমি আমরা কি কি দেখেছি, দুটো ফিচার্স অলরেডি দেখে নিয়েছি। একটা হলো গিয়ে সেমি ফিউডাল ছিল, ঠিক আছে, সেমি ফিউডাল ছিল, সেমি ফিউডাল, আরেকটা কি ছিল, স্ট্যাগনেন্ট, স্ট্যাগনেন্ট ইকোনমি ছিল, ঠিক আছে। এই দুটো ছিল, এই মাত্র দেখেছি। এখন হলো গিয়ে থার্ড ফিচার যেটা, এটা হলো গিয়ে ব্যাকওয়ার্ড ইকোনমি, ঠিক আছে, আন্ডার ডেভেলপমেন্ট, ইকোনমিতে ডেভেলপমেন্ট ছিল না, ঠিক আছে। তো একটা হলো গিয়ে সেমি ফিউডাল স্ট্রাকচার দেখেছি। তারপরে কি ফিচার দেখলাম, যে গ্রোথ রেট অনেক স্লো ছিল, নেগলিজিবল, স্ট্যাগনেন্ট। এখন হলো গিয়ে ইকোনমিক সিচুয়েশন বা কন্ডিশন অনেক আন্ডার ডেভেলপ ছিল, মানে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং একদম লো ছিল, পভার্টি, ইলিটারেসি এইসব অনেক বেশি ছিল, ইমপ্রুভ ডেভেলপ ছিল না, আন্ডার ডেভেলপ, ঠিক আছে। ব্যাকওয়ার্ডনেস পুরো ইন্ডিয়ান ইকোনমিতে স্প্রেড হয়েছিল। তো লেটস সি। সো এট দ্য এন্ড অফ ব্রিটিশ রুল, ভালো করে দেখো, এন্ড অফ ব্রিটিশ রুল মানে একদম যখন এসে গেছে 1947, ঠিক ওই সময়টায়, মানে 1940 থেকে 47 ধরে নাও, ওই লাস্ট 7 ইয়ার্স ধরে নাও। এট দ্য এন্ড অফ ব্রিটিশ রুল, ইন্ডিয়ান ইকোনমি ওয়াজ অ্যান আন্ডারডেভেলপড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইকোনমি. An underdeveloped economy is one in which level of per capita income and consequently living standard is low. মানে আন্ডার ডেভেলপড ইকোনমিতে কি হতো, যে পার ক্যাপিটা ইনকামের লেভেল ছিল, ঠিক আছে, মানুষের হাতে, ঠিক আছে, পার পার্সন মানুষের হাতে অনেক কম ইনকাম ছিল। আর ইনকাম কম মানে কি, লিভিং স্ট্যান্ডার্ডটাও মেনটেন করতে পারতো না, তো লো ছিল, ঠিক আছে। আর লো থাকা মানে কি, প্রপার এডুকেশন না পাওয়া, তারপরে মেডিকেল ফেসিলিটিস না পাওয়া, তারপরে হলো গিয়ে বেসিক জিনিসগুলো, ঠিক আছে, হেলদি খাওয়ার, তারপরে ক্লিয়ার ড্রিঙ্কিং ওয়াটার, এইসব জিনিসগুলো ওদের কাছে ছিল না, ঠিক আছে। তো ওইগুলো মেনটেন করতে ওই কম ইনকাম দিয়ে অনেক কষ্ট হতো, তার জন্য ইনকাম এত কম ছিল যে লিভিং স্ট্যান্ডার্ডও অনেক লো ছিল, ঠিক আছে। তো দ্য আন্ডার ডেভেলপড অফ দ্য ইকোনমি ওয়াজ এভিডেন্ট ফ্রম দ্য ফলোয়িং। তো ইন্ডিয়ান ইকোনমি যে আন্ডার ডেভেলপ ছিল এটা প্রমাণ পাওয়া যায়, ঠিক আছে, এই ফলোয়িং ফিচার্সগুলো থেকে বা ফলোয়িং ইনফরমেশন থেকে। তো দেখো, উই হ্যাড আ ভেরি লো পার ক্যাপিটা ইনকাম, ইট ওয়াজ নট মোর দ্যান rupees 1274 in 1950-51 at 1980-81 prices. তো 80-81 যে প্রাইস ছিল ইন্ডিয়ার, প্রাইসেস ছিল মানে জিনিসের যে প্রাইস লেভেল ছিল ইন্ডিয়ার, ঠিক আছে, ওই প্রাইসের অ্যাকর্ডিংলি যদি আমি দেখি, ঠিক আছে, তো 1950-51-এ, ঠিক আছে, ওই 80-81-এর প্রাইসের অ্যাকর্ডিংলি 1950-51-এ, ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম 1274ও ছিল না, ঠিক আছে, নট মোর দ্যান 1274, ঠিক আছে। তো অ্যাজ মেনশনড ইয়ারলিয়ার, দ্য কান্ট্রিজ গ্রোথ রেট অফ দ্য অ্যাগ্রিগেট রিয়েল আউটপুট ডিউরিং দ্য ফার্স্ট হাফ অফ দ্য 20th century ওয়াজ লেস দেন 2%, ঠিক আছে, অ্যান্ড 0.5% গ্রোথ ইন পার ক্যাপিটা ইনকাম পার ইয়ার। তো আমরা অলরেডি দেখে নিয়েছিলাম যে কি ছিল, যে ডিউরিং দ্য টাইম অফ 20th century, হাফ অফ 20th century মানে কি, যে 20th century কি হয় আবার বলে দিই, 1900 থেকে 1999, এটা হলো গিয়ে 20th century। এখন মিডিল বা হাফটা কি, মানে 1940 থেকে 50 এই সময়, ঠিক আছে, এই সময়টা বা 1960, ঠিক আছে, এই সময়টা, ঠিক আছে, এই ডিউরেশনে কি ছিল, মানে ধরে নাও টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, মিডিল অফ দ্য 20th century, এই সময়টা কি ছিল, যে আমরা অলরেডি জানি যে গ্রোথ রেট কি ছিল, লেস দেন 2%, আর ওইদিকে কি ছিল, পার ক্যাপিটা ইনকাম নট মোর দেন 0.5%, ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম 1%ও গ্রোথ করছিল না, ঠিক আছে, আর এদিকে ন্যাশনাল ইনকাম 2%ও গ্রো করছিল না, ঠিক আছে। তো অফকোর্স ন্যাশনাল ইনকাম এত কম আর পপুলেশনও কম্পারেবলি বেশি থাকতো সবসময় এখনও, ঠিক আছে। তো তার জন্য কি হয়, যে পার ক্যাপিটা ইনকামটা অনেক লো হয়ে যায়, আর লো পার ক্যাপিটা ইনকাম মানে লো স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক আছে, তার মানে ব্যাকওয়ার্ডনেস।
there was mass illiteracy and very high birth rate and death rates. তো ওই টাইমে কি ছিল, অলরেডি আমি বলেছি যে লো পার ক্যাপিটা ইনকাম, লো স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে কি মানুষ বেসিক যে নিডসগুলো, ঠিক আছে, ফুড, খাওয়া, তারপরে কাপড়, ঠিক আছে, ঘর, শেল্টার, ঠিক আছে, তারপরে কি এডুকেশন, দেন হেলথ ফেসিলিটিস, মেডিকেল ফেসিলিটিস, ঠিক আছে, হেলথ কন্ডিশন, এইসব কি ছিল, অনেক লো ছিল। আর লো হওয়ার কারণ কি, এইসব মেনটেন করার জন্য যে ইনকামটা চাই, ওই ইনকামটাও ওদের পার ক্যাপিটা ইনকাম অনেক কম ছিল। তো মাস ইলিটারেসি, ঠিক আছে, লিটারেসি রেট অনেক কম ছিল। আর ইন্ডিয়াতে লিটারেসি মানে যে নাম লিখতে পারে নিজের, মানে কি মানুষ, এত বেশি মানুষ যারা নিজের নামও লিখতে পারছে না, ঠিক আছে। মাস ইলিটারেসি মানে যে নিজের নামটাও লিখতে পারছে না, ঠিক আছে। অ্যান্ড ভেরি হাই বার্থ অ্যান্ড ডেথ রেটস, মানুষের জন্ম অনেক বেশি রেটে হতো। আর সিন্স মেডিকেল ফ্যাসিলিটিস খুব খারাপ ছিল, তার জন্য ডেথসও অনেক বেশি হতো, ঠিক আছে। তো ইন 1947 17% অফ দ্য টোটাল পপুলেশন এক্সক্লুডিং চিলড্রেন বিলো 10 years ওয়াজ লিটারেটস, ঠিক আছে। তো এখানে কি বলেছে, 10 yearsের চিলড্রেন্সদেরকে বাদ দিয়ে, ঠিক আছে, যারা 11 years থেকে, ঠিক আছে, যারা 11 years থেকে, ঠিক আছে, যারা 11 years থেকে শুরু করে বাকি যারা 11 years থেকে শুরু করে যারা আছে বাকি 11 years এজ থেকে যারা আছে বাকিরা, ঠিক আছে, ওদের যে টোটাল পপুলেশন, এই টোটাল পপুলেশনের মাত্র 17% কি ছিল, মাত্র 17% ছিল লিটারেট পিপল। আর বাকি যে রিমেইনিং, ঠিক আছে, 83% পিপল কি ছিল, ইলিটারেট। এই 17% লিটারেট মানে এটা না যে সব হাইলি এডুকেটেড, 70% লিটারেট মানে এই 70% অ্যাটলিস্ট নিজের নাম লিখতে পারতো, সাইন করতে পারতো। আর বাকি যে 83% পিপল, ওরা ইভেন সাইনও করতে পারতো না, নিজের নামটাও লিখতে পারতো না, মানে কোনো আক্ষরিক জ্ঞান বা কোনো মানে অ্যালফাবেটসের নলেজ পর্যন্ত ওদের ছিল না। During the British rule, India remained a country of villages, ঠিক আছে। তো ব্রিটিশ রুলের সময় কি ছিল, মোস্ট অফ দ্য কান্ট্রির মোস্ট অফ দ্য পার্ট কি ছিল, ভিলেজ ফর্মে ছিল। ইন্ডাস্ট্রিজ এত বেশি গ্রো করে নেই, সিলেক্টিভ প্লেসেসে গ্রো করেছে। তার জন্য যে আরবানাইজেশন, ইন্ডাস্ট্রির জন্যই তো আরবানাইজেশন হয়। সিটিসগুলো কখন বনে, যখন আশেপাশে ইন্ডাস্ট্রিজ থাকে। তো ইন্ডাস্ট্রিজগুলো কম ছিল, সিলেক্টিভ প্লেসেসে ছিল, যেখানে সাউথ ইন্ডিয়াতে ছিল কিছু, ওই ওয়েস্ট ইন্ডিয়া, মুম্বাই টুম্বাই ওই সাইডে ছিল, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিজ কম সিলেক্টিভ এরিয়াজে হয়েছে, তার জন্য আরবানাইজেশন, সিটিজ, টাউনস এগুলো কম হয়েছে, ঠিক আছে। বেশিরভাগ জায়গায় মেজর পার্ট ভিলেজেসে ছিল। আর বেশিরভাগ জায়গা যখন ভিলেজেস ছিল, তার মানে 6 out of every 7% lived in villages. তো অফকোর্স, তো এখানে বলছে যে 7 জনের মধ্যে 6 জনই কি করতো, ওর ভিলেজেসেই থাকতো, ঠিক আছে, কোনো গ্রাম, কোনো রুরাল এরিয়াতেই থাকতো। আউট অফ 7 পিপল, ঠিক আছে, 6 পিপল, 7 জনের মধ্যে 6 জনই ভিলেজেসে থাকতো, ঠিক আছে। মানে কি 7 জনের মধ্যে শুধু একজন থাকতো সিটিজ বা টাউনে, ঠিক আছে। তো হুইচ ওয়ার মোস্টলি উইদাউট মডার্ন ফ্যাসিলিটিস। অ্যান্ড ওই যে ভিলেজেসগুলোতে 6 জন থাকতো, ঠিক আছে, ওই ভিলেজেসগুলো কি ছিল, ডেভেলপ ছিল না। ভিলেজেস তো থাকতোই, কিন্তু ভিলেজেসও ডেভেলপ না, ওইগুলো আন্ডার ডেভেলপ, কোনো মডার্ন ফ্যাসিলিটিস কিছু ছিল না, ঠিক আছে। দূরে দূরে গিয়ে জল আনতে লাগতো, স্কুল কলেজ তো ছিলই না, ঠিক আছে। তো এইগুলো ছিল ভিলেজেসের স্ট্রাকচার। The country was almost completely dependent on other countries for plant and machinery needed for economic development. আর ইন্ডিয়ান ইকোনমির সিচুয়েশন এমন ছিল ইন্ডিপেন্ডেন্টের টাইমে, ওরা নিজের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারতো না। কান্ট্রি এত বেশি এক্সপ্লয়েটেড ছিল, ওদের অবস্থা, ইন্ডিয়ান ইকোনমির অবস্থা এত খারাপ ছিল যে ছোট থেকে ছোট জিনিস, ইভেন ফুড গ্রেইনসের জন্য কি করতো, ডিপেন্ডেন্ট থাকতে হতো বাইরের কান্ট্রির উপর, ঠিক আছে। তো ওই সময় কি হতো, প্লান্ট, মেশিনারি, ঠিক আছে, যেগুলো মেশিনস, ক্যাপিটাল, ইকুইপমেন্ট, ঠিক আছে, দরকার পড়তো ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, ওইগুলো বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করে আনতে হতো, ঠিক আছে, বাইরের কান্ট্রি থেকে আনতে হতো, ঠিক আছে। তো এই ধরনের সিচুয়েশন ছিল ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমি টোটালি ডিপেন্ডেন্ট ছিল, ছোটো থেকে বড় জিনিস যাই হোক বাইরের কান্ট্রির উপর, নিজের কিছুই ছিল না, নিজে টোটালি এক্সপ্লয়েটেড হয়ে গেছিলো বাই দ্য ব্রিটিশার্স ওদেরকে পুরোপুরি ওদেরকে শোষণ করে দিয়েছে। Indian economy at the time of independence was rural and agriculture in character,
আমরা অলরেডি এত সময় বুঝে গেছি যে ইন্ডিয়ান ইকোনমি ওই সময় কী ছিল, বেশিরভাগই রুরাল ছিল, ভিলেজেস, আর ভিলেজেস আছে তো এগ্রিকালচারও কী ছিল, প্রাইমারি অ্যাক্টিভিটি ছিল, সবাই এগ্রিকালচারের উপরেই বেশিরভাগ ডিপেন্ডেন্ট ছিল। দ্য অকুপেশনাল স্ট্রাকচার ওয়াজ আনব্যালেন্সড উইথ 72% অফ দ্য পপুলেশন এঙ্গেজড ইন এগ্রিকালচার। তো যাই পপুলেশন ছিল 72% এগ্রিকালচারেই কাজ করতো, ঠিক আছে, যেটা এখনের ডেটেও নিয়ার অ্যাবাউট 70% এগ্রিকালচারেই কাজ করে, ঠিক আছে, মানুষ এগ্রিকালচারেই ইনভলভ ইন্ডিয়ান ইকোনমিতে। The industrial development of India was totally unbalanced. A big portion of industries were concentrated in a few cities or heads. তো আগেই বলেছি যে ইন্ডাস্ট্রিজ যাও ডেভেলপড হয়েছিল, মানে ছোট ছোট ইন্ডাস্ট্রি, জুট, টেক্সটাইল, তারপরে স্টিল, আয়রন অ্যান্ড স্টিল, এই ধরনের ইন্ডাস্ট্রি সেট আপ হওয়া শুরু হয়েছিল, কিন্তু যাও হয়েছিল তা কি সিলেক্টিভ সিটিজে, নর্থ ইস্টে তো আসেই নেই, ঠিক আছে, তাও সিলেক্টিভ সিটিজে কী ছিল, ইন্ডাস্ট্রিজগুলো হচ্ছিল, সব জায়গায় হচ্ছিল না, থ্রু আউট ইন্ডিয়া স্প্রেড হয় নাই, কিছু কিছু জায়গায় কনসেন্ট্রেটেড ছিল, ফিউ সিটিজে, স্পেশালি ওই ওই সাউথ ইন্ডিয়া আর ওই ওয়েস্ট সাউথ, যেটা যেমন মুম্বাই, তারপরে ধরে নাও গুজরাট, ঠিক আছে, ওই সাইডটা, ঠিক আছে, ইন্ডিয়ার ওই সাইডটাতে বেশি এফেক্টেড হয়েছিল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্টগুলোতে, ঠিক আছে। কারণ কি, আরেকটা মেজর কারণ ছিল ওই জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের, কারণ ওই জায়গাতে সমুদ্র ছিল, ঠিক আছে, সি সাইড ছিল ওই জায়গাতে। তুমি যদি দেখো ইন্ডিয়ান ম্যাপ, ঠিক আছে, ওই সাইডটাতেই সি এসে অ্যাটাচ থাকে, ঠিক আছে, আর বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওই সাইডগুলোতে কি হয় যে আমাদের যে ওয়াটার ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, জল দিয়ে যে যাওয়া আসা, ঠিক আছে, ওইটা পসিবল ছিল। তো ইংল্যান্ডে কি হতো, ইংল্যান্ডে তো তখন তো আর ফ্লাইট এইসব ছিল না, ঠিক আছে, ওই সময় বেশিরভাগ কি হতো, শিপস, ওই জাহাজ, নৌকো, এইসব দিয়েই হতো। তো তার জন্য দেখা যায় যে ওই সাইডগুলোতেই বেশি ডেভেলপমেন্ট হয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের, কারণ ব্রিটিশার্সরা এসে ওই জায়গাতেই ওদের জন্য ইজি হতো ডেভেলপ করা, কারণ ইন্ডাস্ট্রিতে ওই জায়গায় ইউজ করে ওরা ওই ফিনিশ গুডসগুলো নিয়ে নিজের জায়গায় নিয়ে যাওয়া বা র ম্যাটেরিয়ালসগুলো নিয়ে যাওয়া, এইসব ইজি ছিল, কমিউনিকেশন। তার জন্য ওই যেখানে জলের আশেপাশের জায়গাগুলোতেই ইন্ডাস্ট্রিজগুলো ভালো করে সেট আপ হয়েছে, আর সিটিসগুলো তখন থেকে ওইখানেই বেশি সিটিস বা টাউনস এইগুলো ডেভেলপ হয়েছিল। তো ফর এক্সাম্পল, দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট টুক প্লেস অ্যারাউন্ড ক্যালকাটা, ঠিক আছে, এখন যেটাকে কলকাতা বলে, অ্যান্ড নাও বোম্বে, ঠিক আছে, এখন যেটা মুম্বাই, ঠিক আছে। সো বোম্বে আর ক্যালকাটা যেটা ছিল ওইটাতে কি ইন্ডাস্ট্রিয়াল সেট আপ যেগুলো ওইটা হওয়া শুরু হয়েছিল ওই টাইমে। থ্রু আউট ইন্ডিয়া, ওভারঅল ইন্ডিয়াতে স্প্রেড হয়নি, ওই জায়গাগুলোতেই কনসেন্ট্রেটেড ছিল। আর দেখতে গেলে ওই জায়গাগুলোতে কি হয়, সি কমিউনিকেশন, মানে তোমার সমুদ্র দিয়ে কমিউনিকেট করা, ঠিক আছে, শিপস আর ওই জাহাজ বা ওই নৌকোগুলো দিয়ে কমিউনিকেট করা, যাওয়া আসা করা ইজি ছিল, ওই জায়গাগুলোতেই হতো। তারপরে কি ডিপ্লিটেড ইকোনমি। ডিপ্লিটেড ইকোনমি মানে কি, একটা এক্সাম্পল দেই, ধরে নাও তুমি একটা ফ্যাক্টরি চালাচ্ছ, ঠিক আছে, তুমি একটা ফ্যাক্টরি আছে তোমার, ঠিক আছে, এখানে 5 মেশিনস দিয়ে তুমি স্টার্ট করেছো তোমার ফ্যাক্টরি, মেশিনসগুলো ইউজ হচ্ছে ইয়ার আফটার ইয়ার, ধরে নাও আফটার 7 to 10 ইয়ার্সের মধ্যে এই মেশিনসগুলো একটা একটা করে নষ্ট হওয়া শুরু হয়েছে। তো তোমার যখন মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফ্যাক্টরি মেশিনসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধরো 5 মেশিনসের মধ্যে 3 মেশিনস নষ্ট হওয়া একদমই শুরু হয়ে গেছে, ঠিক আছে, মানে একদম নষ্ট, মানে একদম আর চলছে না 7-8 ইয়ার্সের পর থেকে, ঠিক আছে। তো তোমার বিজনেসটা যদি রান করতে হয়, ঠিক আছে, আগের মতো চালিয়ে যেতে হয়, তোমাকে তো এই মেশিনসগুলোকে তোমাকে কি করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এই মেশিনসগুলো যখন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, তোমাকে এক্সচেঞ্জ করতে হবে যদি তোমার বিজনেসটাকে আগের মতো রান করতে হয়। তো ডিপ্লিটেড ইকোনমি কি, তোমার নষ্ট হয়ে গেছে এই 3 মেশিনসগুলো, তো ওই 3 মেশিনসগুলো কি করতে হবে, যেগুলো নষ্ট হয়ে গেছে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ তুমি তো রান করতে পারবে না আগের মতো। কিন্তু ডিপ্লিটেড হলো যে মেশিনগুলো নষ্ট হয়েছে এগুলো পরে রয়েছে, তুমি আর চেঞ্জ করো নি, যে দুটো চলছে ওই দুটো দিয়ে তুমি কাজ চালিয়ে যাচ্ছ, ওই যে 3 মেশিনসগুলো আগের মতো আবার কাজ করার জন্য যে বদলিয়ে আনা, চেঞ্জ করে আনা, নতুন মেশিনস আনা, তো এইসব কিছু হচ্ছিল না, ঠিক আছে। তো ডিপ্লিটেড ইকোনমি ধরো পুরো এন্টায়ার ইকোনমিতে যেগুলো ক্যাপিটাল গুডস, মেশিনস বা ইকুইপমেন্টস, টুলস যেগুলো ফ্যাক্টরিসে পুরো ইন্ডিয়ান ইকোনমির যে প্রোডাকশন অ্যাক্টিভিটিতে ব্যবহার হচ্ছিল, ঠিক আছে,
ইউজ হচ্ছিল ওইগুলো কি নষ্ট হচ্ছে আফটার রেগুলার ইউজ, ঠিক আছে, কয়েক বছর পর এটা নষ্ট হচ্ছে রেগুলার ইউজের জন্য। তো যেটা নষ্ট হয় যেটা পড়ে রয়েছে এটাকে রিপ্লেস করা, এটাকে ঠিক করার কোনো চিন্তা ভাবনা ছিল না। তো রিমেইনিং যা ওইগুলো দিয়ে কষ্ট করে কাজ চালানো হতো। তো এটা তো কমন সেন্সই না, 5 মেশিন যখন থাকে তখন যতটা তোমার প্রোডাকশন অ্যাক্টিভিটিস হবে, তোমার ইকোনমি গ্রো করবে। 2 মেশিনস, যেটা 3 মেশিনস নষ্ট হওয়ার পরে 2 মেশিনস দিয়ে কাজ চালাচ্ছ, অফকোর্স আগের মতো হবে না। আগের মতো হওয়ার জন্য কি করতে হবে, তোমার অ্যাটলিস্ট 3 মেশিনস আবার আনতে হবে, বেশি আনলে তো আরও ভালো, ঠিক আছে। তো এটাকে বলে ডিপ্লিটেড ইকোনমি, যেখানে মেশিনসগুলো একবার নষ্ট হয়ে গেলে, ঠিক আছে, আর ড্যামেজ জিনিসগুলোকে রিপ্লেস করা বা ঠিক করা এগুলো নিয়ে ভাবা হয় না, পরে রয়েছে, ঠিক আছে। তো দিস ইজ কল্ড ডিপ্লিটেড ইকোনমি। তো দিস ইজ কল্ড ডিপ্লিটেড ইকোনমি। Depleted economy is an economy wherein no arrangements have been made to replace the depreciated physical asset. Depreciated physical asset মানে ওই ড্যামেজ নষ্ট ক্যাপিটাল গুডসগুলো, ঠিক আছে, ওই মেশিনস ইকুইপমেন্টস এগুলোকে বলে ফিজিক্যাল অ্যাসেটস, ঠিক আছে। ওইগুলো যেগুলো ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে মানে ওই ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে, অন অ্যাকাউন্ট অফ দেয়ার এক্সেসিভ ইউজ। তো এক্সেস ইউজ করার জন্য যে ওই যে ফিজিক্যাল অ্যাসেটসগুলো মেশিনসগুলো যে ডেপ্রিসিয়েটেড ড্যামেজ হয়ে গেছে ওইগুলোকে রিপ্লেস করার জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। দিস টাইপ অফ ইকোনমি হ্যাজ নো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিজ। তো ডিপ্লিটেড ইকোনমিতে কি হয়, কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস হতো না, ইঞ্জিনিয়ার্সদের শর্টেজ ছিল, মেশিনস, ক্যাপিটাল গুডস, নিউ টেকনোলজি এইগুলোর শর্টেজ থাকতো এই ধরনের ইকোনমিতে। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হুইচ টুক প্লেস জাস্ট বিফোর দ্য ফাইনাল ডেজ অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ডেপ্রিসিয়েটেড দ্য ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমিতে কি হয়েছে দেখো, একটা ইয়ার বলে দেই, ভালো করে মনে রাখো যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট কখন হয়েছে, 1947-এ, ঠিক আছে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল নিয়ারলি 1942 থেকে 45 পর্যন্ত। এই ডিউরেশনে ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল এই ডিউরেশনে, ঠিক আছে, যখন হিটলার এসে এইসব টাইমে, ঠিক আছে। তো কি হচ্ছে, ইংল্যান্ডও তো পার্টিসিপেট করেছে এই ওয়ার্ল্ড ওয়ারে। তো ওয়ার্ল্ড ওয়ারের যখন একটা ওয়ার হয় প্রচুর টাকা পয়সার দরকার, কারণ এত তোমার গানস, দেন বম্বস, ঠিক আছে, তারপরে আদার্স যে আর্মস ইকুইপমেন্ট, ঠিক আছে, আর্মিদের চাই, ঠিক আছে, এত এই ধরনের জিনিসের নিচে অনেক খরচ হয়েছে, ঠিক আছে, অনেক লসেস হয়েছে ইংল্যান্ড ইকোনমির। তো ইংল্যান্ড ইকোনমি এই লসগুলো ও ইন্ডিয়ান ইকোনমিকে এক্সপ্লয়েট করে ও কি করতে চাইছিল, ওদের ওই মানে লসটাকে রিকভার করার চেষ্টা করতে চাইছিল, ঠিক আছে। তো তার জন্য কি হয়েছে, ওই মেশিনসগুলো যে ইন্ডিয়ান ইকোনমিতে আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস করার জন্য এক্সেসিভ ইউজ হয়েছে। আর ইউজ হওয়ার পর যেগুলো ড্যামেজ হয়ে গেছে এগুলোকে রিপ্লেস করা, ফার্দার এগুলোকে ঠিক করা, এটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করা হয়নি। তো ওইটাই বলেছে যে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হুইচ টুক প্লেস জাস্ট বিফোর দ্য ফাইনাল ডেজ অফ ব্রিটিশ রুল। তো 1947-এ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে ইন্ডিয়া, ঠিক আছে। আর কখন শেষ হয়েছে, 45। তো বেশি গ্যাপ নাই, ঠিক আছে। ওই এফেক্টটা তো থেকেই যাবে, 2 ইয়ার্সে তো এত বড় ওয়ার্ল্ড ওয়ারের এফেক্ট চলে যায় না ইকোনমি থেকে। তো অলমোস্ট সেম টাইমেই কি হয়েছে, ইন্ডিয়ান ইকোনমিও ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিলো, ঠিক আছে। তো ওই সময় কি হচ্ছে, ইন্ডিয়ান ইকোনমির যে মেশিনস, ইকুইপমেন্টস, টুলস এগুলো টোটালি ডেপ্রিসিয়েটেড ছিল আর এগুলোকে রিপ্লেস করা হয়নি, পরে রয়েছিল। তার জন্য বলে যে ওই টাইমে ইন্ডিয়ান ইকোনমি ডিপ্লিটেড ছিল। তো এটা হলো গিয়ে ডিপ্লিটেড ইকোনমি। তো এটাও একটা ক্যারেক্টারিস্টিক্স। তারপরে কি ডিপেন্ডেন্ট ইকোনমি, এটা তো আগেই বলেছি ইন্ডিয়ান ইকোনমি একদম উইক ছিল। ব্রিটিশ আসার আগে কি ছিল ইন্ডিয়ান ইকোনমিক কন্ডিশন, যে সবই ভিলেজেস ছিল, ঠিক আছে। পুরো ইন্ডিয়ান ইকোনমিতে কি ছিল, ছোট ছোট ভিলেজেস ছিল, আর প্রত্যেক ইচ ভিলেজ, ঠিক আছে, নিজের উপর ডিপেন্ডেন্ট ছিল, ঠিক আছে। ওরা অতটাই প্রডিউস করতো, ফার্মার্সরা যতটা ওদের দরকার, ঠিক আছে, যতটা ওদের রাজা বলতো, ঠিক আছে। তো যেরকম যার, ঠিক আছে, দরকার, ঠিক আছে, ওই হিসাবেই প্রডিউস হতো আর ওরা নিজেদের উপরে ডিপেন্ডেন্ট ছিল, ওরা কোনো আদার ইকোনমির উপর ডিপেন্ডেন্ট ছিল না। তো সব কি ছিল, সেলফ ডিপেন্ডেন্ট ভিলেজেস ছিল, ঠিক আছে। কিন্তু ব্রিটিশরা আসার পর ওদেরকে পুরো এক্সপ্লয়েট করে নিয়েছে, ওদের নিজের কাছে কিচ্ছু ছিল না। তার জন্য কি করা হতো যে ইন্ডিয়ান ইকোনমি টোটালি ব্রিটিশের এক্সপ্লয়েটেশনের জন্য, শোষণের জন্য ওদের আদার ইকোনমির উপর ডিপেন্ডেন্সিটা বেড়ে গেল, ঠিক আছে। যে ইকোনমিতে ছোট ছোট ভিলেজ হোক আর বড় ভিলেজ হোক সবাই নিজের অ্যাটলিস্ট ফুডসের জন্য, খাওয়ারের জন্য ডিপেন্ডেন্ট ছিল না, ওই সাধারণ চাল ডালের জন্য বাইরের ইকোনমির উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়েছে টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। ওই টাইমে ইন্ডিয়ান ইকোনমিকে যখন ব্রিটিশ ছেড়ে চলে যায় ঠিক ওই টাইমটাতে, ঠিক আছে, তো ওই সময়টাতে
সাধারণ খাওয়ার জন্য, ঠিক আছে, ফুড গ্রেইনস মানে চাল ডাল এইসবের জন্য বাইরের ইকোনমির উপর ডিপেন্ডেন্ট ছিল। প্লাস হলো ইন্ডাস্ট্রিয়াল যে সেট আপ, ঠিক আছে, ওইগুলো যে ক্যাপিটাল গুডস মেশিন টেশিন চাই ওইসবের জন্য ইন্ডিয়ান ইকোনমি ডিপেন্ডেন্ট ছিল, ঠিক আছে। তো এটা তার জন্য বলে ডিপেন্ডেন্ট ইকোনমি, মানে ইন্ডিয়ান ইকোনমি নিজের উপর ডিপেন্ডেন্ট না হয়ে অন্যের উপর ডিপেন্ডেন্ট ছিল, ঠিক আছে। তো বিফোর দ্য স্টার্ট অফ ব্রিটিশ রুল ইন্ডিয়া ওয়াজ এ সেলফ রিলায়েন্ট, মানে ব্রিটিশ রুল আসার আগে সেলফ রিলায়েন্ট মানে নিজের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো বিফোর দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়ান কি ছিল, সেলফ রিলায়েন্ট ছিল, ঠিক আছে। ইট হ্যাড সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি, তো প্রত্যেক কমিউনিটি নিজের নিজের সব কিছু সাফিসিয়েন্ট অ্যামাউন্টে বানিয়ে প্রডিউস করে নিজের উপর ডিপেন্ডেন্ট ছিল। দ্য ইকোনমি ওয়াজ ওয়েল নোন ফর ইটস হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রিজ, মানে ব্রিটিশরা আসার আগে ইন্ডিয়ান ইকোনমিতে হ্যান্ডিক্রাফট অনেক শাইনিং পজিশনে ছিল, অনেক টপে ছিল হ্যান্ডিক্রাফটস, লাইক ধরে নাও কাঁসা পিতলের জিনিস, ঠিক আছে, তারপরে আমাদের ট্রেডিশনাল সিল্কস, অনেক জায়গার অনেক সিল্ক, তার জন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রিজও মানে এসে সেট আপ করেছিল ব্রিটিশরা, কারণ আমাদের এখানে সিল্ক অনেক ভালো, তার জন্য কি হয় হ্যান্ডলুম, ট্রেডিশনাল হ্যান্ডলুম, তারপরে ধরে নাও টেরাকোটার, ঠিক আছে, টেরাকোটার জিনিসপত্র মানে পুরা মাটির বাসনপত্র, পুটুল টুটুল, ইভেন গয়না টয়না, ঠিক আছে, তারপরে ধরে নাও কাঁসা পিতলের জিনিস, ঠিক আছে, বাঁশ বেতের জিনিস, তো এই ধরনের যে হ্যান্ডিক্রাফট, ঠিক আছে, অনেক শাইনিং ছিল বিফোর ব্রিটিশ রুল। কিন্তু ব্রিটিশ আসার পর কি হচ্ছে, ওরা নিজেদের ক্যাপিটাল গুডস যে ইন্ডাস্ট্রিজগুলো, ঠিক আছে, ওইগুলো সেট আপ করতে লাগলো, বড় বড় মেশিন দিয়ে কাপড় বানানোর ইন্ডাস্ট্রি, তারপরে জুটগুলোকে ব্যবহার করে ওই ধরনের জিনিসের বানানোর যে ইন্ডাস্ট্রিগুলো সেট আপ করতে লাগলো ব্রিটিশ, ঠিক আছে। তো কি হলো, হ্যান্ডিক্রাফট যে ইন্ডাস্ট্রিজগুলো যেটা বেসিক্যালি মানুষ নিজের হাতে তৈরি করতো, ওইগুলো মার্কেটে কম্পিটিশনে আর টিকে থাকে নাই, তো হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিজ আস্তে আস্তে মুছে গিয়েছিল, ঠিক আছে, ওই সময়। আর ওই সময় কোন ইন্ডাস্ট্রিটা ছিল, যে ওই যে বড় বড় জুট ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, ওই ইন্ডাস্ট্রিজগুলো জায়গা করে নিল। আর যে মানুষগুলো হাতের যে হ্যান্ডিক্রাফটস, হাতের বানানো যে জিনিসগুলোর ইন্ডাস্ট্রিজ, ছোট ছোট জিনিসগুলো, ঠিক আছে, ওইগুলো কেউ আর নিত না, ঠিক আছে। আস্তে আস্তে ওই বড় ইন্ডাস্ট্রিজগুলো এই ছোট ইন্ডাস্ট্রিজগুলোকে খেয়ে গেল, পুরো মুছে নিল, ঠিক আছে। তো দ্য ইকোনমি ওয়াজ ওয়েল নোন ফর ইটস হ্যান্ডিক্রাফটস ইন, ঠিক আছে, ইন্ডাস্ট্রিজ ইন দ্য ফিল্ড অফ কটন অ্যান্ড সিল্ক, টেক্সটাইল, মেটাল অ্যান্ড প্রিশিয়াস স্টোনস ওয়ার্কস এটসেট্রা। তো এইসব জিনিসের জন্য হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিজ অনেক টপে ছিল ইন্ডিয়ান ইকোনমিতে বিফোর ব্রিটিশ, ঠিক আছে। ইট ওয়াজ এনজয়েড দ্য ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেশন, বাট ডিউ টু হস্টাইল ইকোনমিক পলিসিস অফ দ্য কলোনিয়াল গভর্নমেন্ট আওয়ার হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিজ ওয়ার মোস্ট সাফারার্স, ঠিক আছে। তো ইকোনমিক পলিসিস পলিটিক্যালি এমনভাবে করা হয়েছিল, ঠিক আছে, যে মানুষ, ঠিক আছে, ইন্ডিয়ানসরা নিজের ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটসগুলো বেশি দামি হয়ে গেছিলো মানুষের কাছে, আর ওই যে ব্রিটিশরা যেগুলো এসে ইন্ডাস্ট্রিজগুলোতে বানিয়ে বিক্রি করতে চাইতো, ঠিক আছে, ওইগুলো হয়ে গেছিলো ওদের কাছে কম দামের। তো অফকোর্স মানুষ বেশি দাম না দিয়ে কম দামের জিনিসগুলোই কিনবে, ঠিক আছে। তো সেম জিনিস যদি বেশি দামে পায় মানুষ তো কি কম দামের গুলোই কিনবে না, সেম জিনিস যদি থাকে, ঠিক আছে। তো তার জন্য কি হলো, যে হ্যান্ডিক্রাফটস আর টিকে থাকে নাই। তো অনেক ধরনের ইকোনমিক পলিসিস ছিল যার জন্য হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিকে পুরো ডিমোলিশড করা হয়ে গেছিল, ভ্যানিশ করা হয়ে গেছিল। তারপর হলো ডিসইন্টিগ্রেটেড ইকোনমি। সো in view of their policy of divide and rule, the Britishers divided the country into two countries. আমরা জানি ইন্ডিয়া and পাকিস্তান. The 77% of the territory and nearly 82% of the population of undivided India were left in India. তো যা ছিল ইন্ডিয়াতে, ঠিক আছে, ইন্ডিয়াতে যে টোটাল টেরিটরি ল্যান্ড ছিল, ঠিক আছে, এইটার কি হয় 77% রয়ে গেছে ইন্ডিয়াতে, আর টোটাল পপুলেশনের 82% রয়ে গেছে ইন্ডিয়াতে, ঠিক আছে। তো আর বাকিগুলো রিমেইনিং ল্যান্ড, ঠিক আছে, 77 এসে গেছে ইন্ডিয়াতে, তার মানে রিমেইনিং 23% চলে গেছে পাকিস্তানে, আর 82% পপুলেশন রয়েছে ইন্ডিয়াতে, মানে রিমেইনিং 80% পপুলেশন চলে গেছে পাকিস্তানে। তো এই যে ডিভাইড হয়েছে, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান, এটা ইন্ডিয়ান ইকোনমিকে অনেক হার্মফুল এফেক্ট দিয়েছে, ঠিক আছে। তো তার জন্য ইন্ডিয়ান ইকোনমি ওই টাইমে ডিসইন্টিগ্রেটেড ইকোনমি ছিল, ভেঙে টুকরো হয়ে গেছিলো। ইন্টিগ্রেটেড মানে জোড়া থাকা, আর ডিসইন্টিগ্রেটেড মানে ভেঙে যাওয়া, ঠিক আছে। This partition adversely affected the Indian economy in the following way. তো কিভাবে
হার্মফুল এফেক্ট দিয়েছে এই পার্টিশন, তো ওইটা দেখে নিই। সো প্রবলেম অফ রিহ্যাবিলিটেশন, ঠিক আছে। রিহ্যাবিলিটেশন মানে কি, আবার গিয়ে সেট করা। ধরে নাও কোনো কেউ ছিল যার হয়তো বিজনেস সেট আপ করেছে আর খুব ভালোভাবেই বিজনেস চলছিল, ঠিক আছে, কিন্তু আফটার পার্টিশন ওই যে বিজনেসটা সেট আপ করেছিল ওইটা ইন্ডিয়াতে রয়ে গেছে, কিন্তু ও ডিসাইড করেছে যে পাকিস্তানে চলে যাবে, ঠিক আছে। ইন্ডিয়াতে ওর বিজনেস রয়ে গেছে আর ও ডিসাইড করেছে যে ও পাকিস্তানে চলে যাবে। তো কি হলো, ও পাকিস্তানে সব ছেড়ে ওকে এখানে চলে যেতে হলো ইন্ডিয়া থেকে। তো এখানে যে ইন্ডিয়াতে ওর বিজনেসটাকে ছেড়ে চলে যেতে হচ্ছে পুরো খালি হাতে, ওইখানে গিয়ে আবার রিসেটেল হওয়া অনেক কষ্ট। ওরা হয়তো আর সারা জীবন আর মানে পুরোই রয়ে গেছে, হয়তো আর মাথায় উঠাতে পারে নাই ফাইন্যান্সিয়ালি, ঠিক আছে, এরকমও হতে পারে। তো কি হয়, তো আবার রিসেট হওয়া, রিসেটেলমেন্ট, ঠিক আছে, রিহ্যাবিলিটেশন, আবার গিয়ে সেট হওয়া। অনেক হয়তো পাকিস্তানে ওয়েল টু ডু ছিল, ঠিক আছে, ইন্ডিয়াতে আসার ডিসাইড করেছে, তো ওদেরও ওইখান থেকে ওইখানে ফেলে চলে আসতে হয়েছে। তো তার জন্য কি হয়েছে যে রিসেটেলমেন্ট অনেক প্রবলেম ছিল, লার্জ স্কেল অফ মানুষ ওই দিক থেকে ওই দিকে গেছে আর ওই দিক থেকে ওই দিকে এসছে। কেউ পাকিস্তানে ছিল, পোর্শনে ছিল, তো ওরা ইন্ডিয়াতে থাকবে ডিসাইড করেছে। কেউ ইন্ডিয়ান পোর্শনে ছিল, তো পাকিস্তানে চলে যাবে ডিসাইড করেছে। তো তার জন্য কি হলো, ওদের সব ছেড়ে চলে যেতে হলো, আর ওইখানে গিয়ে রিসেটেল হওয়া অনেক ডিফিকাল্ট ছিল, আর পভার্টি অনেক বেড়ে গেছিল তার জন্য। শর্টেজ অফ র মেটেরিয়ালস, তো ওই সময় কি ছিল, র মেটেরিয়ালসের অনেক শর্টেজ পড়ে গেছিল। যে ইন্ডাস্ট্রিজগুলো চালাবে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিজগুলো চলার জন্য তো র মেটেরিয়ালের দরকার, ঠিক আছে। তুমি যদি একটা কাপড়ের ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি চাও, ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রি চালানোর জন্য তো তোমাকে ওই কটনের দরকার বা আদার্স যে র মেটেরিয়ালসগুলো এইগুলোর দরকার, ঠিক আছে। তো ওই সময় শর্টেজ হয়ে গেছিলো পার্টিশনের জন্য। তো ডিউ টু পার্টিশন সাম অফ আওয়ার ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ লাইক কটন অ্যান্ড জুট ওয়ার এফেক্টেড অ্যাডভার্সলি, ঠিক আছে। মোস্ট অফ দ্য কটন অ্যান্ড জুট গ্রোয়িং এরিয়াজ ওয়েন্ট টু পাকিস্তান ওয়ারেজ দ্য কটন অ্যান্ড জুট মিলস রিমেইনড উইথ ইন্ডিয়া। এটার মানে কি, এটার মানে হলো গিয়ে যে ইন্ডাস্ট্রিজগুলো, জুট মিল বা কটন মিল যেগুলো ইন্ডাস্ট্রিজগুলো ছিল, ঠিক আছে, যেখানে ওই মেশিনসগুলো ফ্যাক্টরিজগুলো ইউজ হয়ে, ঠিক আছে, জিনিসগুলো মানে বানানো হতো, ওই ইন্ডাস্ট্রিজগুলো রয়ে গেছে ইন্ডিয়াতে। কিন্তু ওই ইন্ডাস্ট্রিজগুলো চালানোর জন্য যে র মেটেরিয়ালস বনতো যে, ঠিক আছে, ওই এরিয়াগুলো রয়ে গেছে পাকিস্তানে, ঠিক আছে। তো ডিভিশন হওয়ার জন্য কি হয়েছে, র মেটেরিয়ালস যেখানে হতো ওইটা হয়ে গেছে পাকিস্তানে, আর ওই র মেটেরিয়ালস ব্যবহার করে যে ইন্ডাস্ট্রিজগুলো চলতো এটা রয়ে গেছে ইন্ডিয়াতে। তো এই ধরনের এফেক্ট হওয়ার জন্য কি হয় যে ইন্ডাস্ট্রিজগুলো চলতে পারে নাই। কারণ কি, কারণ ওর যে র মেটেরিয়ালসগুলো চাই ইন্ডাস্ট্রিজগুলো চলার জন্য ওইগুলো চলে গেছে পাকিস্তানে, ওই এরিয়াগুলো, ঠিক আছে। আর ওই পাকিস্তানে যে র মেটেরিয়ালসগুলো হচ্ছে, ওর কি ও মার্কেট পাচ্ছে না, কারণ ওর যা চাই, ঠিক আছে, মানে চাই ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, কিন্তু র মেটেরিয়ালসগুলো ছিল পাকিস্তানের, তো ও বিক্রি করতে পারছিল না আর ও কিনতে পারছিল না। তো কি হচ্ছে, দুই দিকেই এফেক্টেড হয়ে গেছিল। তো নেক্সট ইজ ফুড শর্টেজ। তো ফুড শর্টেজ ওই টাইমের অনেক ইম্পর্ট্যান্ট প্রবলেম যেটা ডিসকাস করার, ঠিক আছে। তো ফুড শর্টেজ পার্টিশনের জন্য অনেক হিউজ হয়ে গেছিল। Though the problem of food shortage began to be left in 1937 when বার্মা মানে এখনের মায়ানমার, ঠিক আছে, এখনের যে মায়ানমার কান্ট্রিটা আছে ওই কান্ট্রিটাকে বার্মা বলে, এটাও ইন্ডিয়ার সাথে ছিল। 1937-এ কি হয়েছে, এটা ডিভাইড হয়ে গেছে ইন্ডিয়া থেকে, ঠিক আছে। ওই সময়ই কি হয়েছিল, অনেক রাইস প্রডিউসিং এরিয়া মায়ানমারে চলে যাওয়া, ইন্ডিয়াতে ফুড শর্টেজ শুরু হয়ে গেছিলো। কিন্তু 1947-এ ওই সময় যে ইন্ডিয়ান পাকিস্তানের পার্টিশন, এটা এই ফুড শর্টেজ প্রবলেমটাকে আরও বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ কি, মোস্ট অফ দ্য এগ্রিকালচারাল এরিয়া হলো গিয়ে নর্থ পার্টে, ঠিক আছে। তো বড় বড় এগ্রিকালচারিস্ট নর্থ পার্টে ছিল। তো ওই নর্থ পার্টে যে পাকিস্তান যখন ডিভাইড হয়ে গেল, অনেক বেশি এরিয়া পাকিস্তানে চলে গেছে, এগ্রিকালচারাল যে এরিয়াগুলো পাকিস্তানে চলে গেছে, ঠিক আছে। আর অলরেডি মায়ানমার যখন ডিভাইড হয় অলরেডি ওইখান থেকেই প্রবলেম শুরু হয়েছিল। আর 10 ইয়ার্স পরে যখন আবার পার্টিশন হলো তখন আরও বেশি প্রবলেম শুরু হয়ে যায়। তো এটা একটা রিজন। তারপর হলো লস অফ মার্কেট, আগেই বলেছি, যেমন পাকিস্তানে চলে গেছে র মেটেরিয়ালের জায়গা, ঠিক আছে। তো র মেটেরিয়ালের জায়গা পাকিস্তানে চলে গেছে আর ইন্ডাস্ট্রিজ রয়ে গেছে ইন্ডিয়াতে। তো কি হলো, ওই র মেটেরিয়ালসগুলোর জন্য যে মার্কেট ছিল, ঠিক আছে, ওই মার্কেটগুলো তো ইন্ডিয়াতে রয়ে গেল, ও কিনবে কীরকম, ঠিক আছে। তো এই ধরনের মার্কেটসও, কিছু মার্কেট হয়তো পাকিস্তানে ছিল তো ইন্ডিয়ান পিপল মার্কেট হারিয়ে দিল, আর কিছু মার্কেট হয়তো ইন্ডিয়াতে ছিল, পাকিস্তান পিপল মার্কেট হারিয়ে দিল। তো এই ধরনের
প্রবলেমস শুরু হয়ে গেছিলো, যে জিনিস তো জিনিস তো হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই জিনিসগুলোকে সেল করার জন্য মার্কেটটাকে পাওয়া যাচ্ছিল না বিকজ অফ পার্টিশন। So with the partition, some of our industries lost their markets. The areas which went to Pakistan used to make demand for large quantities of cotton, textiles, তারপরে glass, soap, vegetables, oil, etc. এইসব জিনিসের যে ডিমান্ড ছিল পাকিস্তান মার্কেটে, ঠিক আছে, ওই মার্কেটগুলো কি হয়েছে, পাকিস্তান ডিভিশন হওয়ার পর ওই মার্কেটগুলো চলে যাওয়ায় পাকিস্তানে মার্কেট লস হয়ে গেছে, ঠিক আছে। আর মার্কেট না পাওয়ার জন্য কি হয়, মার্কেটে যদি না থাকে মানুষ কোথায় বিক্রি করবে আর কোথা থেকে ওদের কাছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসবে, ঠিক আছে। তো মার্কেট লস হয়ে গেছে পার্টিশনের জন্য। তো লার্জ এরিয়া, ঠিক আছে, যারা ডিমান্ড করতো এইসব জিনিসের, টেক্সটাইল, গ্লাস, ভেজিটেবল, সোপ, অয়েল, এইসব জিনিস যে ডিমান্ড করতো, যে মার্কেটগুলো ছিল, ওই মার্কেটগুলো বেশিরভাগ পাকিস্তানে চলে যাওয়ায় ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজগুলো জিনিস বানিয়ে বিক্রি করার জায়গা পাচ্ছিল না, ঠিক আছে। তারপরে ডিসলোকেশন অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ফ্যাসিলিটিস। এখন কি হয়েছে যে স্পেশালি রেলওয়েজ, ঠিক আছে, বা আদার রোড ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস ছিল, যে কানেকশনস ছিল ট্রান্সপোর্টেশন বা কমিউনিকেশন ফ্যাসিলিটিস, ডিভিশন আসার পর কি হয়েছে, এইগুলোতেও ডিভাইড এসে গেল। তো দ্য রেলওয়ে নেটওয়ার্ক অফ আনডিভাইডেড ইন্ডিয়া ওয়াজ অলসো ডিসরাপ্টেড বাই পার্টিশন। তো পার্টিশন আসার জন্য স্পেশালি রেলওয়ে নেটওয়ার্কের মধ্যেও ডিভিশন এসে গেল। দ্য ইন্ডিয়ান ইউনিয়ন অবটেইন 39,300 kilometers out of total railway length of 50,100 kilometer. তো কি বলছে যে আউট অফ 50,000, অলমোস্ট 50,000 রেলওয়েজ মানে লেন্থ কিলোমিটার্সের মধ্যে 39,000 এসছে ইন্ডিয়াতে, যে রিমেইনিং যে 10-11,000 কিলোমিটার্স ছিল, ঠিক আছে, ওইটা চলে গেছে পাকিস্তানে। তো একটা ডিসরাপশন এসে গেছে স্পেশালি এই বর্ডার এরিয়াজে, ঠিক আছে। তো দ্য এন্টায়ার রেলওয়ে সিস্টেম অফ দ্য বর্ডার এরিয়াজ হ্যাড টু বি পারফর্ম হুইচ ইনভলভড আ হিউজ বার্ডেন অন দ্য ইন্ডিয়ান ইকোনমি। তো ওই যে ডিসরাপশন আসার জন্য কি হয়েছে, আবার নতুন করে সব কিছু বানানো, তারপরে আবার কনস্ট্রাক্ট করা, ঠিক আছে, অনেক পলিটিক্যাল ম্যাটার্সও এর মধ্যে চলে এসছে। তো এর জন্য ইন্ডিয়ান ইকোনমি হিউজ এফেক্টেড হয়েছে, ঠিক আছে। তো দিস ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমি কী কী ক্যারেক্টারিস্টিক্স বললাম, আর ভালো করে মনে করিয়ে দেই, এই ক্যারেক্টারিস্টিক ছিল ইন্ডিপেন্ডেন্স যখন হয় ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় ওই টাইমে ইন্ডিয়ান ইকোনমির ক্যারেক্টারিস্টিক্স কী ছিল। ফার্স্ট ছিল সেমি ফিউডাল, ঠিক আছে। তারপরে কি ছিল স্ট্যাগনেন্ট ইকোনমি। তারপরে কি ছিল ব্যাকওয়ার্ড বা আন্ডারডেভেলপড। তারপরে কি ডিপ্লিটেড ইকোনমি। তারপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তারপরে কি, তারপরে নেক্সট ছিল যে ডিসইন্টিগ্রেটেড, মানে এই পার্টিশন, ঠিক আছে, ডিসইন্টিগ্রেটেড, ঠিক আছে। তো এই রিজনসগুলো বা এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল ইন্ডিয়ান ইকোনমির। সেমি ফিউডাল স্ট্রাকচার ছিল, স্ট্যাগনেন্ট ছিল, গ্রোথ ছিল না, ব্যাকওয়ার্ড ছিল, ঠিক আছে, মানে একদম স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক লো ছিল, এডুকেশন, হেলথ, এইসব কন্ডিশন অনেক খারাপ ছিল, ডিপ্লিটেড ছিল, ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজগুলো একদমই ডেভেলপড হচ্ছিল না, ঠিক আছে। তারপরে ডিপেন্ডেন্ট ছিল আদার ইকোনমিজের উপর, ডিসইন্টিগ্রেটেড ছিল, ঠিক আছে, মানে পার্টিশনের জন্য কি হলো যে ইন্ডিয়ান ইকোনমি পার্টিশনের জন্য অনেক কিছুতেই ডিভিশন এসে গেছে, তো ডিসইন্টিগ্রেটেড ইকোনমি ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। তো এই সব ক্যারেক্টারিস্টিক ছিল ইন্ডিয়ান ইকোনমির যখন ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিপেন্ডেন্ট হয়। তো দিস ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়ান ইকোনমি। সো আজকের জন্য এতটুকু, বাকি নেক্সট ক্লাস।